শুরু করি। তো ফটো এমিসিভ সেল এবং ফটো ট্রানজিস্টর এটা বুঝতে হলে আমাদের একটু আসলে ফোটন কি এবং হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট কি, এই দুইটা জিনিস একটু আমাদের হচ্ছে রিভিউ করা লাগবে। ফটো এমিসিভ সেল এবং ফটো ট্রানজিস্টর করার জন্য আমরা হচ্ছে এই দুইটা টপিকই হচ্ছে আমাদের বাকি ছিল। তো আমরা একটু রিভিউ করি। টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ফটো এমিসিভ সেল এন্ড ফটো ট্রানজিস্টর উই ফার্স্ট নিড টু রিভিউ সাম ডেফিনিশন দ্যাট উই অলরেডি নো। ফার্স্ট ছিল হচ্ছে ফোটন। A photon is a tiny particle of light that carries energy and travels at a speed of light. মানে বেসিক্যালি ফোটন হচ্ছে কি যে একটা খুবই ছোট একটা পার্টিকেল যেটা মানে লাইটের ফান্ডামেন্টাল ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল এলিমেন্টারি পার্টিকেল বা মৌলিক কণিকা আর কি লাইটের, যেটা হচ্ছে লাইটের স্পিডে গমন করে। ইট ইজ লাইক এ লিটল প্যাকেট অফ লাইট দ্যাট অ্যাক্টস বোথ লাইক এ ওয়েভ অ্যান্ড এ পার্টিকেল। এটা একই সাথে ওয়েভ এবং পার্টিকেল আকারে কাজ করে। আমরা তো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি প্রিন্সিপালটা আশা করি পড়ে আসছি যে আমাদের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অনুযায়ী ফোটন যেটা সেটা হচ্ছে একই সাথে তরঙ্গ এবং একই সাথে কণা আকারে কাজ করে। তো এটা কিভাবে কাজ করে আমরা নেক্সটের চিত্রে পড়বো, আমরা আগে এটা পড়ে নিই। এ ফোটন ইজ এ বিল্ডিং ব্লক অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। একটি তাড়িৎচুম্বক তরঙ্গের বিল্ডিং ব্লকই হচ্ছে একটা ফোটন। তো তাড়িৎচুম্বক তরঙ্গ বলতে আসলে কি বোঝায়? তাড়িৎচুম্বক তরঙ্গের কিছু উদাহরণ আমরা এখানে পাবো: গামা রে, বিটা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল লাইট, ইনফ্রারেড, রেডিও। এই সবগুলো হচ্ছে আমাদের তাড়িৎচুম্বক তরঙ্গ। all are electromagnetic waves of different frequency and wavelength. তাহলে এই সবগুলোর মধ্যে পার্থক্য, মেইন পার্থক্যটা কি? কেউ কি আমাকে বলতে পারবেন যে এতগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর কথা বললাম, এই সবগুলোর মধ্যে মেইন পার্থক্যটা কি? একজন একটু রেসপন্স করেন। এই 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 মানে শব্দের মধ্যেই লেখা আছে, এই বাক্যের মধ্যেই লেখা আছে যে মেইন পার্থক্যটা কি। আচ্ছা আমি বলি, এটার মেইন পার্থক্য এই সবগুলোর মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা আমাদের গামা রের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, মানে হচ্ছে সে হচ্ছে 1 সেকেন্ডে অনেক বেশি বার ফুল অসিলেশনটা কমপ্লিট করে। আবার রেডিও ওয়েভ যেটা, সেটার ফ্রিকোয়েন্সি অনেক কম, তার মানে 1 সেকেন্ডে সে কম পরিমাণ অসিলেশন সম্পন্ন করে। তো ফ্রিকোয়েন্সিটা, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ আর কি, ওয়েভলেন্থটা ফ্রিকোয়েন্সির উল্টা। ফ্রিকোয়েন্সি যত বেশি আমাদের হচ্ছে এই গামা রে, এটা আমরা গামা রেঞ্জে চলে যাচ্ছি, আর ফ্রিকোয়েন্সি যত কম আমরা রেডিও ওয়েভের রেঞ্জে চলে যাচ্ছি। সেম ভাবে আমাদের ভিজিবল লাইটও আছে। ভিজিবল লাইট হচ্ছে কত, ওয়েভলেন্থ যদি আমরা চিন্তা করি 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আমরা ভিজিবল লাইটের ওয়েভলেন্থ গুলো বা রেখা রে গুলো দেখতে পাই। এর মধ্যে আছে আমাদের ইনফ্রারেড রে। ইনফ্রারেড রে কি কাজে লাগে? বিভিন্ন কমিউনিকেশন মেথড হিসাবে ইউজ হয়। আলট্রাভায়োলেট রে হচ্ছে টাকার আসল নকল চেনার ক্ষেত্রে ইউজ হয়। এক্স রে আমরা ডায়াগনোসিস ইউজ করি। বিটা রে হচ্ছে, বিটারেও বিভিন্ন ক্ষেত্রে ডায়াগনোসিস ইউজ করা হয়। আর গামা রে তো আমাদের আসলে কি নিউক্লিয়ার রেডিয়েশনের মাধ্যমে গামা রে বের হয়, যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক। তো সবগুলোই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং সবগুলোরই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল এলিমেন্টারি পার্টিকেল অথবা বিল্ডিং ব্লক হচ্ছে আমাদের এই ফোটন। সো অল অফ দিস রেইস আর বেসিক্যালি ফোটনস অফ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক। আমাদের এই সবগুলো রেই হচ্ছে ফোটন এবং এগুলো হচ্ছে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক এর ফোটন। ক্যারেক্টারিস্টিক বলতে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ আমরা বুঝাচ্ছি। বিলো ফিগার represents how photon a particle creates an electromagnetic wave. তো আমরা যদি এই ফিগারটা দেখি, আমরা দেখতে পাচ্ছি কি যে ফোটন, হলুদ গুলো হচ্ছে ফোটন। ফোটনের সেন্টার অফ ম্যাসটা যেটা, সেটা একটা ওয়েভের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে অবস্থান করে। আর যে ডিরেকশন অফ রেজাল্টেন্ট মোমেন্টাম, যেটা হচ্ছে ব্লু কালার তীর চিহ্ন দিয়ে প্রকাশিত, ওই ডিরেকশনটা আমাদের হচ্ছে কন্টিনিউয়াসলি কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ওই মানে ডিরেকশন বলতে রেজাল্টেন্ট মোমেন্টাম, মানে ভরবেগের যে ডিরেকশনটা, ওই ভরবেগের ডিরেকশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। ওই ভরবেগের ডিরেকশনটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের ফোটন গুলো এক এক সময় এক এক অ্যাম্পলিটিউডে অবস্থান করে। আমাদের ওয়ে এক এক সময় এক এক অ্যাম্পলিটিউডে অবস্থান করে আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি করে, তৈরি করে। তার মানে সে একই সাথে কণা আকারে অবস্থান করতেছে এবং এই কণার ভরবেগের ডিরেকশনের উপর নির্ভর করে আমাদের হচ্ছে কি এই যে এই তরঙ্গটা তৈরি হচ্ছে। তাই একই সাথে ফোটন একটা কি করে, কণা এবং তরঙ্গ আকারেও কাজ করে। এখন আমরা যদি ফোটনের কিছু ইম্পর্টেন্ট
ক্যারেক্টারিস্টিক, সাম ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ এ ফোটন। এটা যদি আমরা দেখি তাহলে ফোটনস আর এলিমেন্টারি পার্টিকলস, মানে ফোটন হচ্ছে মৌলিক কণিকা, মিনিং দে ক্যান নট বি কম্পোজড অফ স্মলার কনস্টিটিউয়েন্টস, মানে হচ্ছে ফোটন অন্য ছোট কোনো কিছু দিয়ে তৈরি না। তো ফোটনের আমরা আর কি কি মৌলিক কণিকা আমরা আহ, বাস্তবে দেখতে পাই, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এইগুলো দেখতে পাই। তো ফোটনও হচ্ছে ইলেকট্রনের মতোই একটা মৌলিক কণিকা, যেটা এটাকে ভাঙলে আর অন্য কোনো কিছু পাওয়া যায় না। So photons are massless in a sense that they have no rest mass, which allows them to travel at a speed of light, which is approximately 3 into 10 to the power 8 meter per second in a vacuum. তো ফোটনের মেইনলি কোনো ভর নেই, মানে বাস্তবিক কোনো ভর নেই, বাট আমরা জানি কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের খুবই ক্ষুদ্র হলেও কিছু না কিছু ভর আছে। ফোটনের এই জিনিসটা নেই, ভর নেই, যে সেজন্য যে সেটা হচ্ছে কি যে শূন্য মাধ্যমে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড বা আলোর বেগে সে গতিশীল থাকে। আচ্ছা, থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এনার্জি অফ এ ফোটন ইজ প্রপোর্শনাল টু ইটস ফ্রিকোয়েন্সি গিভেন দ্য ইকুয়েশন ই ইজ ইকাল টু এইচ নিউ। ফোটনের মাঝে যে শক্তিটা সঞ্চিত থাকে, ওই সঞ্চিত শক্তিটা তার ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। এখানে ইটা হচ্ছে আমাদের এনার্জি অফ ফোটন, এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেটা হচ্ছে 6 into 6.6 জুল সেকেন্ড। এটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আর এই নিউটা এই নিউটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অফ ফোটন। এটা হচ্ছে আমরা হার্জে বা পার সেকেন্ডে প্রকাশ করে থাকি। আচ্ছা, এখন যদি আমরা একটু উপরে যাই, এই রেগুলোর কথা চিন্তা করি, আমরা বলেছিলাম কি যে গামা রেটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি আর রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি অনেক কম। তো এটার মানে হচ্ছে কি, মানে হচ্ছে এই সূত্র অনুযায়ী ই ইজ ইকাল টু এইচ নিউ, এই ফ্রিকোয়েন্সি কি বলে, নিউটা হচ্ছে ই এর সমানুপাতিক। তো এই সমানুপাতিক সূত্রানুসারে গামা রে এর স্ট্রেংথটা হবে সবচেয়ে বেশি, গামা রে এর মধ্যে যে ফোটন গুলো থাকবে ওটার স্ট্রেংথটা হবে সবচেয়ে বেশি, আর রেডিও ওয়েভের যে ফ্রিকোয়েন্সিটা আছে ওটা কম, সেহেতু রেডিও ওয়েভের স্ট্রেংথটাও কম। তো এটার বাস্তবিক প্রমাণটা কি, বাস্তবিক প্রমাণটা হচ্ছে আমরা আমাদের মধ্যে দিয়ে গামা রে হলে কি হয়, আমাদের শরীরের কোষগুলো একদম ধ্বংস হয়ে যায়। এমনকি বিটা রে এবং এক্স রে, অনেকবার এক্স রে করালেও কি হয়, আমাদের হচ্ছে শরীরের কোষগুলো ধ্বংস হয়ে যায়। বাট আপনার মধ্যে দিয়ে রেডিও ওয়েভ কিন্তু এখন কন্টিনিউয়াসলি, আপনার মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, এর মধ্যে দিয়ে বিভিন্ন রেডিও ওয়েভ কিন্তু অলরেডি চলতেছে। সো আপনার আসলে রেডিও ওয়েভের কারণে খুব বেশি ক্ষতি হবে না, ইনফ্রারেডও ক্ষতি হবে না। আর ভিজিবল লাইট তো আমরা হচ্ছে খালি চোখে দেখতে পাই, ভিজিবল লাইট আমাদের সামনে ছোটাছুটি করতেছে ফোটন গুলো, সো এগুলাও কোনো ক্ষতি হবে না। বাট এই রেঞ্জে আমরা যখন হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে চলে যাচ্ছি, আমাদের ফোটন গুলো খুবই হাই এনার্জি হয়ে যাচ্ছে। হাই এনার্জি হয়ে যাওয়ার কারণে আমাদের সেটা আমাদের বডির যেই অ্যাটম গুলো বা পরমাণু গুলো আছে ওগুলোর সাথে ইন্টারাকশন করে ওগুলাকে নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, এই কোয়েশনটাতে আমরা নিউ যেটা আছে, নিউটাকে আমরা রিপ্লেস করে রাখতে পারি সি বাই ল্যামডা, যেখানে সি হচ্ছে কি স্পিড অফ লাইট 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, আর ল্যামডাটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ অফ ফোটন, মানে হচ্ছে ওই ফোটনটা হচ্ছে একটা অসিলেশন যতটুকু দূরত্ব আর কি, একটা অসিলেশনে যতটুকু দূরত্ব কভার করে ওইটা। তো আমরা যদি সি হচ্ছে মিটার পার সেকেন্ড, আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ যেটা হচ্ছে মিটারে, তো মিটার মিটার কাটা চলে যাবে এবং আমরা কি করব, আমরা হচ্ছে এই যে নিউতে আমরা আমাদের ভ্যালুটা পাবো। তার মানে আমাদের ইউনিট ঠিক থাকতেছে, আমরা নিউকে সি বাই ল্যামডা দিয়ে রিপ্লেস করতে পারি, কথা একই হবে। আচ্ছা, এখন আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের পরবর্তী দুইটা ডিভাইস ফটো এমিসিভ সেল এবং ফটো ট্রানজিস্টর তৈরিতে কি করবে, কাজে লাগবে, সেটা হচ্ছে ফোটন ইন্টারঅ্যাক্ট উইথ ম্যাটার। মানে হচ্ছে আমি একটু আগে বললাম যে ফোটন আমাদের কোষগুলো ধ্বংস করে দিচ্ছে, এটা কারণটা কি, কারণ হচ্ছে ফোটন মানে আমাদের হচ্ছে ম্যাটারের সাথে সে ইন্টারঅ্যাক্ট করে, এনার্জি ট্রান্সফার করে বা হচ্ছে ম্যাটারকে কি করে, এনার্জাইজড করে, ঠিক আছে। and their absorption or emission can cause transition between different energy levels in atoms and molecules। তার মানে তার হচ্ছে যে কোন একটা জিনিস যদি ফোটন অ্যাবজর্ব করে বা ইমিট করে, তাহলে ওই যে ওই ম্যাটারটা আছে, ওই ম্যাটারের অ্যাটম এবং মলিকুল গুলো, বিভিন্ন মলিকুল বলতে এগুলোর ইলেকট্রন গুলো বিভিন্ন এনার্জি লেভেলে কি করবে, যাওয়া আসা করবে, যার ফলে কি হবে, একটা অস্থিরতা তৈরি হবে। The photoelectric effect, where photons eject electrons from a material, is a classic example of photon interaction. তো photon interaction এর এক্সাম্পলটাই হচ্ছে photoelectric effect। আচ্ছা, photoelectric effect টা আমরা একটু দেখি। Photoelectric effect, the photoelectric effect is the process that involves the ejection or release of electrons from surface of materials, generally a metal, when light falls on them।
তো ফটো ইলেকট্রিক এফেক্ট জিনিসটা হচ্ছে যখন আমাদের কোন একটা ম্যাটারের উপর ফোটন পড়ে, যে ফোটনের এনার্জি আছে ওই ফোটনটা করে কি আমাদের ওই ম্যাটারের যে সারফেসের কাছে যে অ্যাটম আছে ওই অ্যাটমে যে ইলেকট্রন গুলো আছে ওই ইলেকট্রন গুলো কি কি করে, সে এনার্জাইজড করে ফেলে। এনার্জাইজ করে সেটাকে কি করে একটা মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে উপনীত করে এবং ইলেকট্রন গুলো কি কি করে আমাদের হচ্ছে ডিসলজ করে দেয়। After continuous research in this field, the explanation for photoelectric effect was successfully explained by Albert Einstein. আইনস্টাইন এই কারণে 1921 সালে সে কি করেছে, নোবেল পুরস্কার পেয়েছিল এই ফটোইলেকট্রিক এফেক্টের কারণে। He concluded that this effect occurred as a result of light energy being carried in discrete quantized packets. Below is a picture which explains the photoelectric effect. মেইনলি হচ্ছে যে আমাদের ফোটন গুলো কি করে একটা ছোট পার্টিকেল আকারে এনার্জিটা কি করে সঞ্চিত করে, এই পার্টিকেলটা বিভিন্ন ফ্রিকোয়েন্সি চলার মাধ্যমে এনার্জিটা বেশি হয় বা কম হয়। তো এই ডিসক্রিট কোয়ান্টাইজ প্যাকেট আকারে যে সে এনার্জিটা কি করে ট্রান্সফার পরিবহন করে আর কি, ট্রান্সপোর্ট করে। তো এই কারণে মেইনলি আমাদের ফটো ইলেকট্রিক এফেক্টটা কাজে লাগে। When some incident light containing energy packets or photons falls on a মেটাল সারফেস, মানে হচ্ছে যখন একটা মেটাল সারফেসের উপরে আমাদের ইনসিডেন্ট লাইট হয় বা ফোটন পড়ে। এখন মেটাল সারফেসের কিছু এক্সাম্পল হচ্ছে সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড অথবা সিজিয়াম পটাশিয়ামও আছে। এইসব ম্যাটেরিয়ালে যখন আমাদের কি করে ফোটন পড়ে, the photons transfer their energy to the electrons of the surface. As a result, the electron gains energy to overcome its attraction to its nucleus and makes move towards high potential. এটার মানে বুঝতে পারছেন? মানে হচ্ছে যখন আমাদের এই যে দেখেন যখন আমাদের এই যে এখানে ফোটনটা আসতেছে, ফোটনটা হাই এনার্জি ফোটন এসে কি করে এই যে অরবিটালে ঘূর্ণায়মান অবস্থায় যে ইলেকট্রনটা আছে ইলেকট্রনে ধাক্কা দেয়। তো মেইনলি হচ্ছে কি দেখেন যে ইলেকট্রনের একটা শক্তি আছে এখানে। এখানে শক্তিটা কি যে আমাদের হচ্ছে এই নিউক্লিয়াসের সাথে কি করে, সে হচ্ছে অ্যাট্রাকটিভ একটা ফোর্স আছে। তো অ্যাট্রাকটিভ ফোর্সটা এমন ভাবে আছে যেটা খুব বেশিও না আবার খুব কমও না। খুব বেশি হলে ইলেকট্রনটা নিউক্লিয়াসে আপতিত হবে আর কম হলে কি করবে, ইলেকট্রনটা এই অরবিটালের বাইরে চলে যাবে। তার মানে আসলে ব্যালেন্সটা এরকম যে এমন একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতেছে যাতে ইলেকট্রনটা কি করে বাইরেও না যায় আবার চলেও না আসে, সে এরকম অরবিটালে ঘুরতে থাকে। তো ফোটনটা যখন এসে ইলেকট্রনকে আঘাত করে তখন হয় কি যে ইলেকট্রনটা এনাফ এনার্জি সে কি করে গেইন করে ফোটন থেকে স্থিতিস্থাপক সংঘর্ষের মাধ্যমে ইলেকট্রনটা এনাফ এনার্জি গেইন করে যাতে হচ্ছে কি সেই অরবিটালে ঘূর্ণায়মান অবস্থায় যে ফোর্সটা আছে ফোর্সটাকে ওভারকাম করে অরবিটাল থেকে বের হয়ে আসতে পারে। তো এই বের হওয়া ইলেকট্রনটাকে আমরা বলতেছি কি ফোটো ইলেকট্রন। তো এটা যদি আপনারা একটু বিগার পিকচার দেখতে চান, এখানে হয় কি যে আমাদের মেটাল সারফেস আছে, অনেকগুলো অ্যাটমের মধ্যে ইলেকট্রন গুলো আছে। যখনই লাইট পড়ে তখন হয় কি আমাদের হচ্ছে ইলেকট্রন গুলো এনার্জাইজড হয়, ফোটনটা এনার্জিটা ইলেকট্রনে ট্রান্সফার করে দেয় এবং ফটো ইলেকট্রন গুলো কি হয় ইজেক্টেড হয়। এখন এখানে একটা ব্যাপার আছে যে ফটো ইলেকট্রনটা কিন্তু ইজেক্ট হয়ে কোথায় যাবে, এখন সে তার তো একটা যাওয়ার জায়গা লাগবে তাই না? তো মেইনলি হচ্ছে কি যে আমরা জানি কি যে ইলেকট্রন গুলো সবসময় কি হাই পটেনশিয়ালের দিকে যায়, মানে ব্যাটারির নেগেটিভ প্রান্ত তো লো পটেনশিয়াল আর পজিটিভ প্রান্ত হচ্ছে হাই পটেনশিয়াল। তো আপনি যদি এখানে এই মেটালের কাছাকাছি একটা ব্যাটারির হাই পটেনশিয়াল কি করেন প্লেস করেন, তাহলে হবে কি তাহলে এই ইলেকট্রন গুলো ওই দিকে দৌড় দিবে। আর যদি আপনি প্লেস না করেন সেক্ষেত্রে ইলেকট্রন গুলো কি হবে, ইলেকট্রন গুলো কিন্তু ইনএফিশিয়েন্টলি লস হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি ফটো ইলেকট্রিক এফেক্টটা আপনারা বুঝতে পারছেন। মেনলি হয় কি হচ্ছে কি যে আমাদের হচ্ছে এনার্জাইজড ফোটন গুলো এসে মেটাল সারফেসে পড়ে এবং ইলেকট্রন গুলোকে ধাক্কা দেয়, ইলেকট্রন গুলোকে এনার্জি ট্রান্সফার করে দেয়। তখন এই ইলেকট্রন গুলো একটা এনার্জাইজ হয় এবং কোথাও না কোথাও সে যেতে পারে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে কি এটা যে একটা সার্কিট দিয়ে ফ্লো করাতে পারবো, মানে ইলেকট্রন গুলোকে আমরা একটা সার্কিট দিয়ে পাস করাবো। আমাদের দায়িত্ব হচ্ছে এটা যে ইলেকট্রন তো আসতেছে, লাইট তো ইলেকট্রন দিচ্ছে, ফটো ইলেকট্রন তৈরি করতেছে, এই ইলেকট্রন গুলোকে আমাদের কাজে লাগানো হচ্ছে আমাদের দায়িত্ব। তো ওই কাজটা আমরা করতেছি একটা ফটো এমিসিভ সেলের মাধ্যমে। আমাদের পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, কনস্ট্রাকশন এন্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ফটো এমিসিভ সেল। A photoemissive cell, also known as photoelectric cell or phototube, is a device that converts light energy into electrical energy by utilizing photoelectric effect. অর্থাৎ একটা ফটো এমিসিভ সেল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টের কাজে লাগিয়ে লাইটকে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করে। এখন কিভাবে রূপান্তর করে মেইনলি আমরা বুঝতে পারতেছি যে ইলেকট্রনটা যদি কোনো জায়গায় ফ্লো করে, ঠিক আছে, ওইটাকে আমরা কি বলতে পারি? কেউ কি বলতে পারবেন যে কোন একটা জায়গায় কোন একটা মেটালের ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো করতেছে, ওই জিনিসটাকে আমরা কিভাবে বলতে পারি?
ইলেকট্রনের ফ্লোটাই হচ্ছে কিন্তু আমাদের কারেন্ট, ঠিক আছে, কারেন্ট। তো ইলেকট্রন যদি ফ্লো হয় আমরা বলতে পারি যে ওটা মেটালের মধ্যে দিয়ে কি করছে, কারেন্ট ফ্লো হচ্ছে। তো when light strikes the surface of the cell it causes the emission of electrons which generates electric current, ফটো ইলেকট্রিক এফেক্ট দিয়ে। মানে যখন লাইটটা স্ট্রাইক করে ফোটন, হাই এনার্জি ফোটনটা ইলেকট্রনকে এনার্জি ট্রান্সফার করে, ইলেকট্রনের কি হয়, ইলেকট্রনের চলাফেরার সৃষ্টি হয়, এবং এটাকে আমরা বলি কি জেনারেটস ইলেকট্রিক কারেন্ট। বিলো আর দ্য পিকচার্স এন্ড ডায়াগ্রাম অফ এ ফটো এমিসিভ সেল। এখানে নিচে আমাদের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা রিয়েল লাইফ ফটো এমিসিভ সেল। এখানে আছে কি একটা টিউব আছে, একটা টিউব আছে, নিচে হচ্ছে কি আছে, কয়েকটা আমাদের কি আছে, টার্মিনাল আছে, যেটা দিয়ে আমরা ইলেকট্রন গুলোকে আমরা ট্রান্সফার করতে পারি আউটার সার্কিটে। সেম ভাবে এখানেও একটা ফটো এমিসিভ সেল আছে। আমরা যদি এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখি, দেখেন এখানে আছে কি, টিউবটা আমরা এভাবে রিপ্রেজেন্ট করেছি। টিউবটা হচ্ছে কি একটা ভ্যাকুয়াম টিউব, একটা বায়ু শূন্য মাধ্যম। আচ্ছা, এরপরে এখানে একটা হাফ সিলিন্ড্রিক্যাল একটা কি আছে, পাত আছে। এই পাতটাকে আমরা বলি ফটো এমিসিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই পাতটাকে আমরা বলি ক্যাথোড, ক্যাথোড। এবং এই যে একটা আহ, দণ্ড আছে, এই দণ্ডটাকে আমরা বলি হচ্ছে হচ্ছে কি ফটো কন্ডাক্টিভ, ফটো ইলেকট্রন কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল বা কালেক্টিং ইলেকট্রোড অথবা অ্যানোড। আর বাইরে কিছু এক্সটার্নাল, এই যে এখান থেকে ক্যাথোড আছে, অ্যানোড আছে, এবং ক্যাথোড অ্যানোডের সাথে কিছু এক্সটার্নাল সার্কিট যুক্ত আছে। তো আপনারা এটাকে ডায়াগ্রাম আকারে প্রকাশ করতে পারেন এইভাবে। আচ্ছা, এখন যদি আমরা কনস্ট্রাকশনটাতে একটু যাই, কনস্ট্রাকশন, ভ্যাকুয়াম টিউবটা কেন, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে কেন ভ্যাকুয়াম টিউব করা হয়েছে। দ্য ইলেকট্রন এমিশন এরিয়া অফ এ ফটো ইলেকট্রিক সেল ইজ হাউসড ইন এ ভ্যাকুয়াম টিউব। মানে এই যে ইলেকট্রনের যে মানে ফোটন পড়বে, ইলেকট্রন তৈরি হবে, এই অংশটুকু যেই অংশে হয়, মানে এই কাজটা যে অংশে হয়, সেটা হচ্ছে একটা ভ্যাকুয়াম টিউবের মধ্যে প্লেস করা, হাউস করা। ইন এ ভ্যাকুয়াম টিউব দেয়ার আর নো এয়ার molecules or other particles to collide with emitted electrons. This ensures that once electrons are released from a material, they travel directly to anode without being scattered or slowed down. তো প্রথম পয়েন্টটা, আমাদের ভ্যাকুয়াম টিউব ইউজ করার প্রথম পয়েন্টটাই হচ্ছে কি, যে আমাদের হচ্ছে বায়ু মাধ্যম ইউজ না করার কারণে বায়ুর যে গ্যাসিয়াস মলিকুল গুলো ছিল বা অ্যাটম গুলো ছিল, ওই গ্যাসিয়াস মলিকুল গুলো অ্যাটম গুলো নাই। যদি এখানে বায়ু থাকতো, এয়ার থাকতো, তাহলে কি হতো, এখানে গ্যাসিয়াস মলিকুল থাকতো, অ্যাটম হতো। তো ইলেকট্রন গুলো করতো কি, ওই গ্যাসিয়াস অ্যাটমের যে ইলেকট্রন গুলো আছে ওইগুলাতে কি আবার স্থিতিস্থাপক সংঘর্ষ করে এনার্জিটা আবার অন্য ইলেকট্রনে ট্রান্সফার করে দিত। তো এখানে সমস্যাটা হয়েছে কি, যে আস্তে আস্তে কন্টিনিউয়াসলি আমাদের হচ্ছে কি, যে বায়ু মাধ্যমে ধাক্কা খেতে 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 ইলেকট্রন গুলো যে এনার্জিটা তৈরি হয়েছিল ফোটন থেকে, সেই এনার্জিটা লস করে ফেলতেছে। সো আমাদের হচ্ছে এই ফটো এমিসিভ সেলের এফিসিয়েন্সি চলে যাবে, এই এফিসিয়েন্সি কমে যাবে, এবং স্ক্যাটারিং এবং স্লোয়িং ডাউনের কারণে আমাদের ইলেকট্রন গুলো কি কন্টিনিউয়াসলি এনার্জি লস করবে। সো আমাদের আসলে যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে না, ইলেকট্রন গুলো আমাদের অ্যানোডে যাচ্ছে না। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এই ভ্যাকুয়াম টিউব দেওয়ার কারণে দিস ম্যাক্সিমাইজ দ্য এফিসিয়েন্সি অফ ইলেকট্রন কালেকশন লিডিং টু এ স্ট্রঙ্গার এন্ড মোর কনসিস্টেন্ট ইলেকট্রিক্যাল কারেন্ট। তার মানে ভ্যাকুয়াম টিউব কারণে আমাদের হচ্ছে মোর এফিসিয়েন্টলি ইলেকট্রন গুলো আমরা কালেক্ট করতে পারতেছি, কোনো কলিশন ছাড়াই, এয়ারের সাথে কোনো কলিশন ছাড়াই। আচ্ছা, additionally the materials used in the photoelectric cell such as alkali materials, example cesium, potassium, are highly reactive and can oxidize or react with gases like oxygen and water vapor in the air. তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আমরা যে এই যে ক্যাথোডটা তৈরি করছি ফটো এমিসিভ ম্যাটেরিয়াল দিয়ে, সিজিয়াম বা পটাশিয়াম, এইগুলোর ধর্ম হচ্ছে তারা হচ্ছে অক্সিজেনের সাথে জারণ কাজ সম্পন্ন করে, যার ফলে তার হয় কি, তার ক্ষয়টা হয়। এখন আপনার যে ক্যাথোডটা আছে যেটা থেকে এখন বের হবে, সেটা যদি ক্ষয় হয়ে যায়, আমাদের আস্তে আস্তে কি ফটো এমিসিভ সেলটা কি হয়ে যাবে, ইনএফিশিয়েন্ট হয়ে যাবে। এটা আসলে আর এফিশিয়েন্ট থাকবে না, এটা যে কাজের জন্য বানানো হয়েছিল ওই কাজটা করতে পারবে না। সো আমরা যাতে এই অক্সিডাইশন অক্সিডেশনটা অ্যাভয়েড করতে পারি, সেজন্য আমরা কি করি, আমরা বায়ু মাধ্যম ইউজ করি না, আমরা ভ্যাকুয়াম মাধ্যম ইউজ করি। The vacuum prevents these reactions, maintaining purity and effectiveness of the photoemissive surface, ensuring long-term stability and reliability of the device. Achha, another point of using vacuum tube is that in a vacuum there is no medium to conduct heat, which helps in minimizing thermal noise and maintaining a stable temperature around the photoemissive material.
তো এখন আরেকটা কারণ হচ্ছে যে আমাদের বায়ুতে যে অ্যাটম গুলো আছে সেগুলো হিটেড হয়ে যেতে পারে। হিটেড হয়ে গেলে সে আরো ছোটাছুটি করবে, যার ফলে আমাদের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো আসলে আরো ছোটাছুটি করবে। তো এরকম যদি ছোটাছুটি হয় আমাদের কি হয়, একটা থার্মাল নয়েসের তৈরি হয়। দেখা যাচ্ছে কি যে আমাদের ইলেকট্রন গুলো ঠিকভাবে অ্যানোডে পৌঁছাতে পারতেছে না। তো এইসব থার্মাল ইনএফিসিয়েন্সি বা থার্মাল হচ্ছে কি হিটিংটা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, সেজন্য আমরা হচ্ছে ভ্যাকুয়াম টিউব ইউজ করি। তো তিনটা মেইন কারণে আমরা ভ্যাকুয়াম টিউব ইউজ করি। আচ্ছা, ফাইনালি হচ্ছে ক্যাথোড। ক্যাথোডটা হচ্ছে কি আমাদের হচ্ছে ফটো এমিসিভ ম্যাটেরিয়ালে তৈরি। ফটো এমিসিভ ম্যাটেরিয়াল সম্পর্কে আমি যদি কিছু বলি, সেটা হচ্ছে ফটো এমিসিভ ম্যাটেরিয়াল হচ্ছে সেই সব ম্যাটেরিয়াল যেমন সিজিয়াম, পটাশিয়াম, গ্যালিয়াম, গ্যালিয়াম আর্সেন, এখানে আরো কিছু ছিল, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। এইসব ম্যাটেরিয়ালের ওয়ার্ক ফাংশনটা কম। ওয়ার্ক ফাংশন বলতে বোঝায় কি যে আমাদের ওই যে ইলেকট্রনটা অরবিটালে ঘুরতেছিল, ওই যে ঘোরার যে শক্তিটা, ওইটার বিপরীতে এমন যে শক্তি দিব যাতে ইলেকট্রনটা এই অরবিটাল থেকে ডিসলজ হয়ে যায়, ওইটুকু কাজ করা হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন। এবং পরবর্তীতে যে এনার্জিটা আছে ওইটা অ্যাডিশনাল এনার্জি হবে আর কি, ওইটা দিয়ে ইলেকট্রনটা এদিক ওদিক যাবে। তো আমাদেরকে ইলেকট্রনটা ডিসলজ করার জন্য মিনিমাম হচ্ছে একটা ফোটন এনার্জি দিতে হবে, যাতে সে অন্তত অরবিটাল থেকে ডিসলজ হয়। আর এর বেশি যদি ফোটন এনার্জি দেয় তাহলে ইলেকট্রনটা অন্য জায়গায় যাবে। তো ফটো এমিসিভ ম্যাটেরিয়াল গুলোর যে ওয়ার্ক ফাংশনটা সেটা লো হয়। তার মানে হয় কি যে আসলে খুব সহজেই আমরা ইলেকট্রন গুলো ডিসলজ করতে পারি লো লো অ্যামাউন্ট অফ কি বলে ফ্রিকোয়েন্সিতে, মানে লো ফ্রিকোয়েন্সির যদি আমাদের ফোটন আসে বা কম এনার্জির ফোটন, সেক্ষেত্রেও কি হয় কি যে ফটো এমিসিভ ম্যাটেরিয়াল থেকে ইলেকট্রন গুলো ডিসলজ হয়, ইলেকট্রন গুলো বের হয়ে যায়। আর যদি ফটো এমিসিভ ম্যাটেরিয়াল না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট করে আমাদের কি করতে হয়, মানে অনেক বেশি এনার্জির লাইট দিয়ে তারপরে হচ্ছে এটা বের করতে হয়। আচ্ছা দেখেন, the cathode in a photoelectric cell is typically made by coating substrate with a photoemissive material such as cesium, potassium, which have low work function and can emit electrons efficiently when exposed to light. যেটা বললাম যে ফটো এমিসিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং খুব সহজেই যাতে লাইট পড়লেই যাতে ইলেকট্রন নির্গত করতে পারে এমন সব ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। It is often round shaped to maximize the surface area for light exposure and ensure uniform electron emission, enhancing the device's sensitivity and efficiency. তো এটা সিলিন্ড্রিক্যাল শেপ, হাফ সিলিন্ড্রিক্যাল শেপ হওয়ার মেইন কারণটা হচ্ছে কি যে আমাদের যাতে এই যে ইলেকট্রন গুলো বের হচ্ছে, ইলেকট্রন গুলো আমরা যদি এটা প্লেন শেপ করতাম তাহলে ইলেকট্রন গুলো বের হয়ে এদিকে ওদিকে স্ক্যাটার্ড হয়ে যেত। বাট এটা রাউন্ড শেপ হওয়ার কারণে, হাফ সিলিন্ড্রিক্যাল শেপ হওয়ার কারণে ইলেকট্রন গুলো একটা অ্যানোডের দিকে, আমাদের নির্দিষ্ট যে অ্যানোডটা আছে ওইটার দিকে আমরা ডিরেক্ট করতে পারতেছি। তো আমাদের মেইন কাজটা হচ্ছে ইলেকট্রন গুলো কালেক্ট করা, তাই না? ইলেকট্রন গুলো বাতাসে এদিকে ওদিকে যে যদি এনার্জি লস করে তাহলে আসলে আমাদের এফিসিয়েন্সিটা কমে যাবে। মেইনলি হচ্ছে আমরা যাতে সহজে ইলেকট্রন গুলো বের হয়ে যাতে অ্যানোডে ঢুকে যেতে পারে এরকম একটা ব্যবস্থা করে ফেলছি আমরা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ দেওয়ার মাধ্যমে। Commonly used photoemissive materials include alkali materials like cesium, potassium, as well as compounds such as gallium arsenide, which are chosen for excellent light sensitivity and broad spectral response. Broad spectral response মানে কি যে হচ্ছে এই যে ফটোএমিসিভ ম্যাটেরিয়াল সেগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে অনেক, মানে অনেক রেঞ্জের ওয়েভলেন্থ ফোটন গুলো সে কালেক্ট করতে পারে। দেখা গেল কি আপনার হচ্ছে আপনি এমন একটা ফটো এমিসিভ সেল বানালেন, ম্যাটেরিয়াল ইউজ করলেন যেটাতে হচ্ছে আমাদের অনলি লাল কালারের আলো হচ্ছে আমরা করতে পারি, কালেক্ট করে আমরা ইলেকট্রন উৎপন্ন করতে পারি। এবার নীল কালারের আলো পড়লে এটা থেকে খুব সহজে খুব বেশি এনার্জির ইলেকট্রন নির্গত হয় না। তো সেটা কিন্তু আমাদের জন্য আসলে বেনিফিশিয়াল হবে না, কারণ হচ্ছে আমাদের এনার্জিটা ডিস্ট্রিবিউটেড থাকে পুরা আমাদের ভিজিবল লাইটের মধ্যে। ভিজিবল লাইট পুরা ওয়েভলেন্থটার মধ্যেই আমাদের এনার্জিটা ডিস্ট্রিবিউটেড থাকে। তো আবার একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ আছে যেটা সবচেয়ে বেশি এনার্জি থাকে। তো এখন আমাদের তো আসলে এমন একটা ম্যাটেরিয়াল ইউজ করতে হবে যা সব ধরনের আলো পড়লেই বা ফোটন পড়লেই যাতে ইলেকট্রন গুলো নির্গত করতে পারে। তো আমাদের হচ্ছে এই যে ফটো এমিসিভ ম্যাটেরিয়াল গুলো আমাদের সেই জন্যই তৈরি যে এক্সিলেন্ট লাইট সেন্সিটিভিটি এন্ড ব্রড স্পেকট্রাল রেসপন্স, মানে হচ্ছে অনেক বড় ব্রড ওয়েভলেন্থ স্পেকট্রামের মধ্যে সে কাজ করতে পারে। এখন একটা পয়েন্ট রিমেম্বার করতে হবে, এটা হচ্ছে আপনার ড্রয়িং করতে গেলে আপনারা বুঝবেন। রিমেম্বার, ক্যাথোড ইজ কনসিডার্ড পজিটিভ টার্মিনাল বিকজ ইলেকট্রনস লিভ ইট। আমরা আগে কি বলে আমাদের ইন্টারে আমরা কিন্তু কেমিস্ট্রিতে পড়েছি যে কোনো কিছু থেকে ইলেকট্রন চলে গেলে সেটা হয়ে যায় পজিটিভ, কোনো কিছুতে জিঙ্ক থেকে ইলেকট্রন চলে গেলে সেটা হয়ে যায় 2+। তো আমাদের সেম ভাবে এটা থেকে ইলেকট্রন হচ্ছে চলে যাচ্ছে, ইলেকট্রন গুলো মানে ফোটনটা এসে পড়তেছে এবং ইলেকট্রন গুলো চলে যাচ্ছে। সো ক্যাথোড নিজে পজিটিভ, it is
connected to the negative terminal of the battery to keep supplying electrons and keep the circuit running. কিন্তু সে নিজে কিসের সাথে কানেক্টেড? সে নিজে ব্যাটারির ঋণাত্মক বা নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড। কারণ কি? কারণ হচ্ছে ইলেকট্রন গুলো চলে যাচ্ছে, বাট আমাদের কিন্তু আরো ইলেকট্রন সাপ্লাই দিতে হবে, তাই না? একসময় সব ইলেকট্রন যদি চলে যায়, সব সম্পূর্ণ পজিটিভ হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের এটার কন্টিনিউয়াসলি রানিং থাকবে না, ফটোএমিসিভ সেলটা কন্টিনিউয়াসলি রানিং থাকবে না। সেই জন্য আমরা ক্যাথোড নিজে পজিটিভ, বাট আমরা কানেক্ট করি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে। এটা ড্রয়িং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, অ্যানোডটা হচ্ছে মেড আউট অফ কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল। কারণ তো আপনারা বুঝতেছেন, কারণ হচ্ছে যাতে খুব সহজে ইলেকট্রন গুলোকে আকর্ষণ করতে পারে। দ্য অ্যানোড ইজ এ photoelectric cell is crafted from a conductive metal such as aluminum, gold, or platinum. It is designed to efficiently collect electrons emitted by the cathode when exposed to light. Anode often takes the form of a grid mesh or thin film, allowing it to maximize electron collection while minimizing interference with light reaching the cathode. এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে অ্যানোডটা কেন আমাদের এরকম ছোট দণ্ডাকার। এটা দণ্ডাকার হতে পারে অথবা গ্রিড বা থিন ফিল্মের আকারে হতে পারে। এর কারণটা হচ্ছে কি? কারণ প্রথম কারণ হচ্ছে আমাদের যে ক্যাথোডটা আছে এটাতে ইলেকট্রন পড়বে, সো এটাকে কোনোভাবেই শেড দেওয়া যাবে না, কোনোভাবেই অ্যানোডটা এমন হওয়া যাবে না যাতে ক্যাথোডটা ছায়ার মধ্যে পড়ে যায়। তো এটাকে ছোট ছোট হইতে হবে, খুব কম সারফেস এরিয়া হতে হবে, এবং এটাকে কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল দিতে হবে, যাতে যেমন গোল্ড বা অ্যালুমিনিয়াম কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল দিলে এটা হচ্ছে ইলেকট্রন গুলো খুব সহজেই কি হবে আমাদের হচ্ছে ক্যাথোডে প্রবেশ করবে, ক্যাথোডটা কালেক্ট করতে পারবে, অ্যানোডটা কালেক্ট করতে পারবে। Positioned opposite to the cathode, anode is made from anode is connected to external circuitry to facilitate the flow of generated electrical current. Anode is negative terminal because electrons enters here. আমরা আগে কেমিস্ট্রিতে পড়ছি যে যেখান দিয়ে যেটা ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে নেগেটিভ, সো অ্যানোডটা কি আমরা হচ্ছে নেগেটিভ বলবো। It is connected to the positive terminal of the battery to keep attracting more electrons from the vacuum. এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, ব্যাটারি কেন আমরা ইউজ করব? আচ্ছা, ব্যাটারি ইজ রিকোয়ার্ড টু কিপ কালেক্টিং দ্য ইলেকট্রনস ইন অ্যানোড এন্ড ট্রান্সফারিং দেম টু ক্যাথোড। ব্যাটারিটা কারণটা হচ্ছে আমরা হচ্ছে যে এখানে ইলেকট্রনটা আসলো, ঠিক আছে, ইলেকট্রনটা এসে তারপর ইলেকট্রনটা যেতে হবে না, আবার এটাকে আবার যে অ্যানোড থেকে এসে অ্যানোডে রিসিভ করে আবার ক্যাথোডে যেতে হবে না। ক্যাথোডে যাওয়ার জন্য তো একটা ব্যাটারি হাই পটেনশিয়াল দরকার। আমি আগেই বলছি যে ইলেকট্রন গুলো কি হাই পটেনশিয়ালের দিকে যায়। তো আমি যখন ব্যাটারির পজিটিভ প্রান্তটা কানেক্ট করব, এই ইলেকট্রন গুলো রিসিভ করে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট করব, এই ইলেকট্রন গুলো হবে কি যে এখানে রিসিভ করে সরাসরি সে হাই পটেনশিয়ালের দিকে যাবে, তারপরে হাই পটেনশিয়াল থেকে সে যাবে কি যে এই লো পটেনশিয়াল দিয়ে সে হচ্ছে আবার ক্যাথোডে চলে যাবে। এভাবে আমাদের কি হবে, সার্কিটটা রানিং থাকবে, রানিং কন্ডিশনে থাকবে। আচ্ছা, রেজিস্টর কেন লাগবে? With an added resistor, we can ensure that the energized photon dissipates in energy in a resistor when it returns to the cathode. It is ready for re-energizing by the photon. তো আমরা এখানে একটা রেজিস্টর অ্যাড করে দিতে পারি, এই সার্কিটে নাই, বাট আপনারা হচ্ছে ধরে নিতে পারেন যে কপার তারের মধ্যে দিয়ে রেজিস্টর আছে, রেজিস্ট্যান্স আছে, অবশ্যই কপার তারের রেজিস্ট্যান্স থাকবে। তো এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে এই ইলেকট্রনটা আসলো, এনার্জাইজড ইলেকট্রনটা এদিকে এসে সে কি করবে, একটা রেজিস্টরের মধ্যে দিয়ে যেতে হবে না, নয়তো সে আবার হবে কি যে আবার হাই এনার্জি ইলেকট্রন গুলো আবার এদিকে চলে যাবে। এখন হাই এনার্জি ইলেকট্রন গুলো তো আর এনার্জি নিতে পারবে না ফোটন থেকে। আমাদের করতে হবে কি যে এই যে লাইনটা আছে এই লাইনের মধ্যে আমাদের এনার্জিটা লুজ করাইতে হবে ইলেকট্রনকে। সেই জন্য আমরা একটা রেজিস্টর দিয়ে দিই, এবং ইলেকট্রন গুলো কি রেজিস্টরের মধ্যে যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হয় এবং তাপ আকারে তার এনার্জিটা কি করে, ডিসিপেট করে। তাহলে হচ্ছে কি, দেখেন অ্যানোড হচ্ছে ইলেকট্রন কালেক্ট করতেছে, হাই পটেনশিয়াল দিয়ে এসে আসতেছে, এসে এইখানে সার এনার্জিটা কি করতেছে, ডিসিপেট করে দিচ্ছে রেজিস্টরের মধ্যে দিয়ে, তারপরে আবার লো এনার্জি ইলেকট্রন হয়ে আবার ক্যাথোডে চলে আসতেছে। তার মানে আমি যখন রেজিস্টর এড করব তখন আমাদের কি হবে, হাই এনার্জি ইলেকট্রন গুলো কি বলে এনার্জি লুজ করে আবার ক্যাথোডে চলে আসবে, এবং একটা আমরা যদি রেজিস্টরের বদলে একটা এলইডি লাগাই তাহলেও কি হবে, তাহলে হচ্ছে আমাদের এলইডিটা জ্বলে উঠবে। অথবা ছোটখাটো মোটর লাগাই, যদি এনাফ কারেন্ট তৈরি হয়, মোটর লাগালেও মোটরটা চলে আমাদের এনার্জি ডিসিপেট করে আবার ক্যাথোডে ফিরে যাবে, এবং একটা সার্কুলেশন চলতে থাকবে। আচ্ছা, আপনি অ্যাডিশনাল ভোল্টমিটার বা অ্যামিটার যুক্ত করতে পারেন আমাদের ফটো এমিসিভ সেলটা কেমন পারফর্ম করতেছে সেটা জানার জন্য, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা বলি। ফটো ইলেকট্রিক সেল ইজ এক্সপোজ টু লাইট, প্রথমে এসে লাইটের মধ্যে এক্সপোজড হয়, তারপরে হয় কি যে এনার্জাইজ ফোটন হিট দ্য ক্যাথোডে হিট করে,
photoelectric effect works, hence the cathode made out of photoconductive material emits photoelectron। মানে ক্যাথোড কি করে, এনার্জি ফোটন হিট করলে ক্যাথোড থেকে ইলেকট্রন গুলো বের হয়ে যায়, ফটো ইলেকট্রন বের হয়ে যায়। এরপর কানেক্টেড টু দ্য হায়ার পটেনশিয়াল অফ দ্য ব্যাটারি, দ্য অ্যানোড অ্যাট্রাক্টস ইলেকট্রন এন্ড হেন্স ইলেকট্রন এন্টার্স দ্য সার্কিট। অ্যানোডটা ইলেকট্রন অ্যাট্রাক্ট করে এবং ইলেকট্রন সার্কিট এন্টার করে। ইলেকট্রন travel to the circuit, dissipates its energy to any external resistive load and goes back to the cathode for next photoelectric effect to work। মানে হচ্ছে ইলেকট্রন সার্কিটের মধ্যে দিয়ে যায়, এনার্জিটা ডিসিপেট করে রেজিস্টিভ লোডের মধ্যে এবং আবার সে কি করে, আবার ক্যাথোডে চলে যায়। তো কন্টিনিউয়াসলি একটা সার্কুলেট করতেছে না, ফোটন পড়তেছে, ইলেকট্রন তৈরি হচ্ছে, ইলেকট্রন গুলো হাই পোটেনশিয়াল দিয়ে আসতেছে, রেজিস্টারের মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো হাই এনার্জি ডিসিপেট করতেছে এবং পরে লো এনার্জি ইলেকট্রন গুলো আমাদের আবার ক্যাথোডে চলে যাচ্ছে। আবার আবার লো এনার্জি ইলেকট্রন গুলোকে আবার ফোটন হচ্ছে এনার্জাইজ করতেছে। এভাবে আমরা কন্টিনিউয়াসলি কি করব, একটা কারেন্ট ফ্লো পেতে পারি। এটাই হচ্ছে মেইনলি আমাদের ফটো এমিসিভ সেলের ওয়ার্কিং প্রিন্সিপাল। আচ্ছা, স্যার এখন এই ফটো এই কারেন্টটা কি বন্ধ হয় না, মানে যেটা চলতেছে আর কি? হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। আপনি যদি লাইট থেকে সরিয়ে নেন, এটা আমাদের যে ফটো এমিসিভ সেলটা আছে, লাইট থেকে অন্ধকারে নিয়ে যান, তাহলে আমাদের কারেন্টটা বন্ধ হয়ে যাবে। অথবা শেড দিয়ে দেন, আমাদের কারেন্টটা বন্ধ হয়ে যাবে। অথবা এই যে সার্কিটটা ডিসকানেক্ট করে দেন, ভোল্টেজ সোর্সে আউট করে দেন, তাহলেও কিন্তু আমাদের কি হবে, কারেন্টটা বন্ধ হয়ে যাবে। জাস্ট একটা কন্টিনিউয়াস সার্কিট আছে বলেই আমাদের হচ্ছে, এবং লাইট আছে বলেই আমাদের হচ্ছে এটা কন্টিনিউয়াসলি রানিং থাকবে। যদি লাইট না থাকে সেটা চলবে না। ঠিক আছে, যদি সার্কিটও না থাকে, মানে এখানে ইলেকট্রনটা এই ক্যাথোডে যাওয়ার পরিবেশ না থাকে, তাকে কি বলে, রাস্তা না দেওয়া হয়, তাহলেও সে কি করবে, এটা কাজ করবে না, ইলেকট্রন ফ্লো হবে না। জাস্ট ইলেকট্রন গুলো বের হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে আস্তে আস্তে এনার্জি লস করে ফেলবে, কোনো কাজে লাগবে না আমাদের এনার্জিটা। তো সেম ভাবে আমাদের সোলারও কাজ করে, আমাদের সোলারও কিন্তু সেম ভাবেই কাজ করে। জাস্ট ওইটা পার্থক্যটা হচ্ছে কি, যে ওইখানে হচ্ছে লাইট পরে ইলেকট্রন তৈরি হয়, বাট এটা এরকম ভ্যাকুয়াম মাধ্যমে তৈরি হয় না, এটা আমাদের সেমিকন্ডাক্টর মাধ্যমে তৈরি হয় এবং ওই সেমিকন্ডাক্টর একটা সার্কিটের সাথে কানেক্টেড থাকে। তো মেনলি সেম প্রিন্সিপালি, ফটো ইলেকট্রিক এফেক্টের প্রিন্সিপালি আমাদের ইলেকট্রন নির্গত হয়, সেম অ্যাজ ফটো এমিসিভ ম্যাটেরিয়াল, সরি ফটো এমিসিভ সেল এবং হচ্ছে সোলার সেল, সেম ভাবে কাজ করে। আচ্ছা, আমরা যদি এখন একটা ফটো ইলেকট্রিক সেলকে কি করি, ট্রানজিস্টরের সাথে কানেক্ট করে দেই, তাহলে কি হবে, কি হবে এটা আমরা নেক্সট ক্লাসে জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমাদের টাইম শেষ হয়ে গেছে। কোনো কোশ্চেন আছে আপনাদের এই জিনিসটা যেটা পড়াইলাম? নো স্যার। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষার জন্য পড়ে নিবেন। আমি এই এই শীটটা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের হচ্ছে মিটিং এর টাইম বেশি নাই, খুব বেশি নাই। আপনারা একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমাদের ওই গুগল ক্লাসরুমে যে ইয়াটা আছে, লিঙ্কটা আছে, ওই লিঙ্কের নিচে দিয়ে দিন, হ্যাঁ? ওই লিঙ্কের নিচে আপনাদের আইডি গুলো কমেন্ট করে দিন, আমি ওগুলো নোট করে নিচ্ছি, সমস্যা নাই। ফটো এমএসিভ সেলটা আমাদের হচ্ছে এই যে এখান থেকে এই শীট থেকে পড়ে নেবেন। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা ফটো ট্রানজিস্টর পড়াবো। কিছু আরো কিছু ইয়া আছে আমাদের, এখানে কিছু ম্যাথ আছে এবং বোঝার ব্যাপার আছে আর কি, এবং ম্যাগনেটিক টেপ রেকর্ডারটাও একটু গো থ্রু করব। তো আপনারা হচ্ছে কি করবেন, একটু নেক্সট ক্লাসে আমরা করব। এখানে আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়েন না, আপনারা অ্যাটেন্ডেন্সটা আমাদের ক্লাসরুমে ইয়ার নিচে দিয়ে দেন, মেইন যে পোস্টটা ছিল ওই পোস্টের নিচে দিয়ে দেন। জি স্যার।